জয় হিন্দ। আমরা আজকে শুরু করব মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া তথা আধুনিক ভারতের ইতিহাস। তো দেখো, আধুনিক ভারতের যে ইতিহাস সেটা কবে থেকে শুরু হয়েছে বা কবে গিয়ে শেষ হয়েছে সে সম্পর্কে কিন্তু আমাদের জানা দরকার। অ্যাটলিস্ট বেসিক নলেজ প্রত্যেকেরই থাকা দরকার, ঠিক আছে? তো ধরো, ব্যাপারটা হচ্ছে যে মডার্ন হিস্ট্রি শুরু হয় ভারতবর্ষে ইউরোপিয়ানদের আগমনের সময় থেকে। আর শেষ কবে হয়? যখন ইউরোপিয়ানরা যখন ভারত ছেড়ে চলে যায় তখন থেকে শুরু হয়। তো আমরা প্রত্যেকেই জানি যে যে সমস্ত ইউরোপিয়ান এসেছিল, পর্তুগাল, ব্রিটিশ, ডাচ, তাদের মধ্যে বেসিক্যালি ব্রিটিশরা কি করেছিল, ভারতবর্ষে এসে ভারতকে কলোনিয়াইজেশন শুরু করেছিল। ঠিক আছে, একটা সময় ছিল যেখানে কিনা ভারতবর্ষে রুল করা চালু করে। তো আস্তে আস্তে যখন 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখন ব্রিটিশরা আবার দেশ ছেড়ে চলে যায়। তো ঠিক দেশ ছেড়ে চলে যাওয়া সেই সময়টা এবং যবে থেকে ওরা প্রথম আসা শুরু করে, যেমন 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা, একজন পর্তুগাল ছিলেন, তখন থেকে শুরু করে 1947 পর্যন্ত যে সময়কাল সেটাকে আমরা মডার্ন হিস্ট্রি হিসাবে গণনা করতে পারি। তো 1947 থেকে শুরু করে তোমার 1498 থেকে শুরু করে 1947 পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালটাকে আমরা বেসিক্যালি আধুনিক ভারত হিসাবে পরিচিত। ঠিক আছে, তো আমরা এই ইতিহাসটা আস্তে আস্তে পড়বো। তো ডেফিনেটলি একদিনে আমাদের পুরো ইতিহাস সম্ভব না জানা। তো আমরা পার্টে পার্টে যে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা পার্ট আমরা কভার করব 1498 থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত। ঠিক আছে, ওকে। তো এবার দেখা যাক যে যে ইউরোপিয়ানরা তো ভারতবর্ষে আসা শুরু করেছিল, রাইট? তো ইউরোপিয়ানরা ভারতবর্ষে কেন আসছিল হঠাৎ করে, তাই না? নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে। তো দেখো, শুধুমাত্র এই না, মডার্ন হিস্ট্রি যে আধুনিক ভারত বললাম, 1498 সালে প্রথম যে ভাস্কো ডা গামা ভারতবর্ষে আসলো, তখন থেকে যে ইউরোপের সাথে ভারতবর্ষের যে সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক শুরু হলো তা নয় কিন্তু। প্রাচীন যুগে তুমি যদি দেখো, ভারতবর্ষের প্রথম সভ্যতা যদি বলা হয় সেটা ছিল হচ্ছে সিন্ধু সভ্যতা, মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। তো সেই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সময় থেকে কিন্তু ভারতের সাথে বিদেশের বাণিজ্য চলতো। তখনকার দিনে মিশরের সাথে বাণিজ্য চলতো। ঠিক আছে, তো এই যে বাণিজ্যের কথাটা নতুন নয় কিন্তু। তো ঠিক সেরকম ইউরোপের সাথেও কিন্তু ভারতের ব্যবসা বাণিজ্য চলতো আগে থেকে, কিন্তু রাস্তাটা অন্য ছিল। 1498 সালে ভাস্কো ডা গামা ইউরোপের সাথে ভারতবর্ষে আসার যে জলপথের যে রাস্তা, সেই রাস্তাটা প্রথম আবিষ্কার করেন। ঠিক আছে, তার আগে পর্যন্ত যদি তুমি দেখো, ইউরোপের সাথে বাণিজ্য কিন্তু ভারতবর্ষে আগে থেকেই হতো। ঠিক আছে, ইউরোপের সাথে ভারতবর্ষে বাণিজ্য কোথায় হতো? স্থলপথে হতো। ঠিক আছে, এখানে যে স্থলপথ সেটা হতো, কিন্তু 1498 সালে যে বাণিজ্যটা শুরু হয়েছিল সেটা হচ্ছে তোমার এই জলপথে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি আফ্রিকা। এটা যদি আফ্রিকা ধরো, এইখানে আছে তোমার ভারতবর্ষ, রাইট? ভারতবর্ষ। তো এই যে আফ্রিকা হয়ে এই রাস্তাটা যে ভারত ইউরোপের সাথে বাণিজ্য, সেই বাণিজ্যটা কিন্তু তোমার এই রাস্তাটা, এটা 1498 সাল আবিষ্কার করে কে? ভাস্কো ডা গামা। কে ছিলেন? পর্তুগাল নাবিক ভাস্কো ডা গামা। তার আগে পর্যন্ত যে বাণিজ্য হতো সেটা হতো তোমার এই যে স্থলপথে। ঠিক আছে, এই স্থলপথে তোমার বাণিজ্য চলতো। ঠিক আছে, তো এইখানে একটা তোমার, তো কথা হচ্ছে যে 1498 সালের আশেপাশে নিশ্চয়ই কোনো কিছু এমন একটা পরিবর্তন দেখা গিয়েছিল সারা ভারতবর্ষে, নট ভারতবর্ষে, সারা ওয়ার্ল্ডে, যার জন্য কিনা এদেরকে জলপথে আসা শুরু করতে হয়। কারণ স্থলপথে তো দিব্যি বাণিজ্য চলছিল, তাই না? বরং টাইমও কম লাগছিল, হঠাৎ করে জলপথে কেন আসতে গেল সেটা আমাদের জানা দরকার প্রথমে। তো সেটা জানতে গেলে আমাদেরকে একটু 1498 থেকে একটুখানি পিছনের দিকে আসতে হবে। সেই সালটা হচ্ছে 1453 সাল। দাঁড়াও, মার্কারটা চেঞ্জ করে নিই। ঠিক আছে, তো সেই সালটা হচ্ছে 1453 সাল। একটা ঐতিহাসিক একটা সময়, যে সময়টার পর থেকে কিন্তু ইউরোপের সাথে ভারতের বাণিজ্য প্রথম জলপথে শুরু হয়েছিল, তার আগে পর্যন্ত স্থলপথে চলতো। তো কি হয়েছিল 1453 সালে? এইখানে একটা জায়গা ছিল যেটার নাম হচ্ছে কনস্ট্যান্টিনোপল বা কুস্তুনতুনিয়া। ঠিক আছে, কি বলা হয়? কনস্ট্যান্টিনোপল, কনস্ট্যান্টিনোপল বা কুস্তুনতুনিয়া। কি নাম? কুস্তুনতুনিয়া। এইখানে একটা জায়গা ছিল হচ্ছে তোমার কুস্তুনতুনিয়া বা কনস্টান্টিনোপল। তো ইউরোপের সাথে যে ভারতের যে বাণিজ্যগুলো হতো, সেই বাণিজ্যগুলো কিন্তু এই কনস্টান্টিনোপলের উপর দিয়েই হতো, কনস্টান্টিনোপলের থ্রু দিয়েই হতো। ঠিক আছে, এইখানে তোমরা ভাবছো হয়তো তো পুরো সোজা রাস্তা, তো এখানে তো পুরোই
স্থলভাগ, রাইট, আসা যাবে, কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি এই সমস্ত জায়গাতে তোমার পাহাড় রয়েছে, ঠিক আছে, এখানে পুরো পাহাড় রয়েছে, বা এখানে তোমার ভিতরে তোমার আরো সাগর রয়েছে, ঠিক আছে না। তো এই যে রাস্তাটা ছিল, এই রাস্তা দিয়ে কিন্তু বাণিজ্য হতো, ঠিক আছে, বাকি কোনো রাস্তা দিয়ে হতো না, কারণ বিভিন্ন এই সমস্ত রাস্তা তখনকার দিনে তো এরকম না যে তোমার জিপিএস সেট করে দাও, গুগলে জিপিএস সেট করে চলে যাও, ওরকম ব্যাপার না। এই রাস্তাটাই নোন রাস্তা ছিল এবং এখানেই বাণিজ্য চলতো। কিন্তু এখনকার দিনে দেখতে হবে, যদি কোনো কেউ গ্রামের রাস্তায় বা তোমার কোনো বাগানে বড় জঙ্গলের ভিতর দিয়ে যদি যাও, যে কোনো জঙ্গল সাফারিতে যাবে, তো তুমি তো দেখতে পাও জঙ্গলে এক মাথা থেকে আরেক মাথা যাওয়ার জন্য তুমি যে কোনো রাস্তা ফলো করতে পারো, কিন্তু তা যায় না কেন, জিপগুলো দেখবে একটা পার্টিকুলার রাস্তা দিয়েই সমস্ত জিপগুলো যাতায়াত করে, তাই না, কারণ ওইটা একটা নোন রাস্তা হয়ে গেছে, অন্য কোনো দিক দিয়ে যাবে না। ঠিক সেরকমই যখন স্থলপথে যখন বাণিজ্য হতো না, তখন এই কনস্টান্টিনোপলের উপর দিয়েই বাণিজ্য চলতো, অন্য কোনো দিক দিয়ে চলতো না। কিন্তু তো 1400 এই কনস্টান্টিনোপলে একটা যে সাম্রাজ্য করতো তার নাম হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্য। কি নাম? বাইজেন্টাইন সাম্রাজ্য, ঠিক আছে। তো 1453 সালে তোমার তুর্কি, মানে তোমার যে ইসলামিক যে সম্প্রদায় তুর্কি, তারা কিনা কি করেছিল, এই কনস্টান্টিনোপলকে দখল করে নিয়েছিল, ঠিক আছে, এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের যে তোমার এদের মেরে ভাগিয়ে দিয়েছিল। এরা ছিল হচ্ছে খ্রিস্টান, বেজেন্টাইন কারা ছিল? খ্রিস্টান। তো তাদেরকে মেরে ভাগিয়ে দিয়েছিল কোথায়? ইউরোপে, ঠিক আছে। আর এই জায়গাটা দখল করে নিয়েছিল কে? তুর্কি, বর্তমান যারা তোমার হচ্ছে তোমার টার্কি, এটা দখল করে নিয়েছিল মুসলিম সম্প্রদায়রা, ঠিক আছে। যখনই দখল করে দিল, তখন যখন এই খ্রিস্টানরা যখন ভারতের সঙ্গে যখন বাণিজ্য করতে যেতে চাইতো, তখন প্রচুর ট্যাক্স চাপিয়ে দিত, ঠিক আছে, প্রচুর ট্যাক্স। দেখা গেলো 100 টাকা বাণিজ্য করবে, বলবে তুমি যদি 100 টাকার বাণিজ্য করো, আমাকে তোমার সেখান থেকে দেখা গেলো 70 টাকা আমাকে দিতে হবে, ঠিক আছে। তো ইউরোপিয়ানরা দেখলে বাবা তো প্রচুর লস হয়ে যাচ্ছে, এভাবে তো সম্ভব না, অন্য কোনো রাস্তা বার করতে হবে। তো অন্য কোনো রাস্তা বার, এবার দেখো তোমাদের অনেক ভাবছো হয়তো ভারতে এমন কি পাওয়া যেত যে ভারতের সাথে ওরা বাণিজ্য করতে খুব ইন্টারেস্টেড ছিল। তো ব্যাপারটা হচ্ছে ভারতে তখন প্রচুর পরিমাণে স্পাইস, মানে হচ্ছে তোমার বিভিন্ন রকম মশলা তৈরি হতো, ঠিক আছে, মশলা খুব দামি যে সমস্ত মশলাগুলো হয় সেগুলো কিনা এই যে কেরালা বর্তমানেও হয়, রাইট। তো এই সমস্ত কেরালার মধ্যে প্রচুর পরিমাণে মশলা, প্রচুর তোমার কোথায় ডিমান্ড কোথায় ছিল? তোমার ইউরোপিয়ান বাজারে। ঠিক আজকেকার দিনে তুমি যে এখন দেখো যে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স ডিভাইস কোথা থেকে আসে? বেসিক্যালি সমস্ত চায়না থেকে আসছে, বা তোমার সাউথ কোরিয়া থেকে আসে, তাই না। তো সাউথ কোরিয়া, চায়নার এই সমস্ত ইলেকট্রনিক্স ডিমান্ড কোথায়? ভারতের মার্কেটে। তুমি চায়নার যে কোনো তোমার যে সমস্ত তোমার ইয়ে রয়েছে, এমআই রয়েছে, জাওমি রয়েছে, এই সমস্ত ফোনগুলোকে বন্ধ করে দাও, ভারতের মার্কেটে দেখো না কেন কতগুলো লোক তোমার অন্যান্য ব্র্যান্ডের তোমার ফোন ইউজ করছে, তাই না। সবই তো সমস্ত চায়না বা সমস্ত জায়গা থেকে আমদানি হচ্ছে। ঠিক সেরকমই তখনকার দিনে ইউরোপের সাথে ভারতের বাণিজ্য হতো মেনলি তোমার এই সমস্ত মশলা। আচ্ছা, এবার মশলা এত ডিমান্ড ছিল কেন? তার কারণ হচ্ছে এই যে ইউরোপিয়ান যে দেশগুলো ছিল না, এগুলো তো প্রচুর ঠান্ডা পড়ে। তো একটা জিনিস লক্ষ্য করবে, যেখানেই ঠান্ডা পড়ে সেখানে কি মানুষরা কি করে, ওখানে ভেজিটেরিয়ান কম হয়, কারণ শাকসবজি প্রচুর কম হয় ওখানে। যে মানুষ মাংসাশী বেশি হয়, মাংস খায়। আর মাংস খাওয়ার জন্য তোমার কি লাগে? মশলা লাগবে, তাই না। বয়েলড মাংস তো আর খাবে না লোকজন, মশলা দিয়ে আরো ভালো লাগে খেতে, স্পাইসি লাগে। এবং মশলা এমনই একটা জিনিস যেটা দিয়ে তুমি যদি মাংসকে যদি মশলার মধ্যে রেখে দাও না, অনেকদিন ফ্রেশ থাকে। তুমি আজকের দিনেও দেখবে যখন চিকেন রান্না করা হয়, তখন কি চিকেনে ম্যারিনেট করা হয় মশলা দিয়ে, তাই না, কারণ যাতে করে সেটা একটা নরম হয়ে থাকে। মাছ রান্না করার আগে দেখবে তোমার লবণ বা হলুদ দিয়ে তোমার মাখিয়ে রাখা। তো ঠিক সেই রকমই। তো এই যে মশলাগুলো কিনা তোমার ওই ইউরোপিয়ানদের কাছে এতটাই ডিমান্ড ছিল যে ভারতের খোঁজ করতেই হবে ভাই, স্থলপথে আমাদের ব্যবসা লস হচ্ছে, ঠিক আছে, আমাদেরকে অন্য কোনো রাস্তা বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই সময়টা ইউরোপিয়ানদের কি হয়েছিল? নবজাগরণও শুরু হয়েছিল, ঠিক আছে। নবজাগরণ মানে নতুন করে তারা আবার শুরু করেছিল, তারা ধার্মিক যে সমস্ত গোড়ামিগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে না সাইন্টিফিক চিন্তাধারা করছিল। একটা সময় খ্রিস্টানদের মনে, খ্রিস্টানদেরই একটা সময় ভাবতো যে তোমার পৃথিবী হচ্ছে তোমার থালার মতো, ঠিক আছে, চৌকোর, ঠিক আছে। তো আর জলে কখনো নামা যাবে না, জলে নামলেই মানে সে ধর্মের বিরুদ্ধে চলে যায়। কিন্তু এই সময়টা আসার পর থেকে তারা কি করেছিল, আস্তে আস্তে এই সমস্ত গোড়ামিগুলোকে বাদ দিয়ে দিয়েছিল এবং তারা সাইন্টিফিক ভাবা শুরু করে। তারা ভেবেছিল, হ্যাঁ, তারা এটাও ডিসকভার করেছে যে পৃথিবী এরকম থালার মতো নয়, পৃথিবী তোমার গোল। সুতরাং একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়ার জন্য একটা জায়গা তুমি যদি যাত্রা শুরু করো, যেহেতু পৃথিবী গোল, কোনো না কোনো জায়গার দিন হয়তো আবার সেখানেই ফিরে আসতে পারবে, ঠিক আছে। এবং এটাও তারা ডিসকভার করেছিল যে এই যে সমস্ত দেশগুলো আছে না, তার চারিপাশে যে সমস্ত জল রয়েছে, তো জলপথে প্রত্যেকে কানেক্টেড, এটাও তারা কিন্তু ডিসকভার করে ফেলেছিল। এবং এই সময় তারা কম্পাস আবিষ্কার করেছিল। এই কম্পাস আবিষ্কার করে কি হয়েছিল, যে জলের মধ্যে দিয়ে যাওয়া না অনেকটা ইজি হয়েছে। দেখো, যখন সমুদ্রে তুমি নামবে না, চারিদিকে শুধু জল আর জল, তুমি যদি না জানো কোন দিকটা কোনটা কোন দিক, ইম্পসিবল, তুমি হারিয়ে যাবে। তো
তো এই সময় কম্পাস আবিষ্কার হয়েছিল। কম্পাস আবিষ্কার করার ফলে কি হয়েছিল যে হ্যাঁ ওরা বুঝে যেত আমাকে নর্থের দিকে যেতে হবে বা সাউথের দিকে যেতে হবে, তো সেদিকেই চলতে পারতো জলপথে, বোঝা গেল। তো এই সমস্ত সমস্ত কারণে না ইউরোপিয়ানরা ভেবেছিল যে আমরা জলপথে আবিষ্কার করবো। কি আবিষ্কার করবো, সরি মানে জলপথের রাস্তা আবিষ্কার করবো, কোথায় আসার, ভারতবর্ষে আসার, যাতে করে কিনা যে বাণিজ্য করতে এত পরিমাণে ট্যাক্স দিতে হচ্ছে এই যে তোমার টার্কিশদেরকে, এটা হাত থেকে বাঁচা যাবে। তো যে সমস্ত ইউরোপিয়ান দেশগুলো ছিল তাদের মধ্যে দুটো দেশ খুব এই নিয়ে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তোমার পর্তুগাল, একটা হচ্ছে তোমার স্পেন। এই দুটো দেশই কিন্তু ঠিক সমুদ্রের পাশেই অবস্থিত, ঠিক আছে, এই দুটো দেশই কিন্তু তোমার সমুদ্রের খুব পাশে অবস্থিত। ফলে কি হয়েছিল, এরা একদম নৌ মানে তোমার জাহাজ চালানোতে পুরো এক্সপার্ট, ঠিক আছে, নৌ চালানো বা জাহাজ চালানোতে পুরো এক্সপার্ট। তারা তোমার খুব আধুনিক ধরনের তোমার তখনকার দিনে জাহাজ বানিয়ে বড় বড় জাহাজ বানিয়ে ফেলেছিল, ঠিক আছে, এবং খুব মানে এক্সপার্ট ছিল কাইন্ড অফ। তো কি হয়েছিল, এরা বললো যে ঠিক আছে আমরা এই পুরো ইউরোপিয়ানদের হয়ে এরা দুজন লিড নিল, এরা দুটো দেশ লিড নিল, ঠিক আছে চলো আমরা খুঁজে দেবো, ঠিক আছে। তোমরা দেখো বর্তমান সময়ে যদি দেখো যে সমস্ত বিভিন্ন জায়গায় ধরো স্যাটেলাইট পাঠানো হয়, যেমন তোমার বিভিন্ন জায়গাতে, তখন দেখবে কোনো দেশ যখন পাঠায় না, অন্যান্য কোনো দেশ যারা বানাতে পারেনি হয়তো স্যাটেলাইট, তারা বলে ঠিক আছে তুমি যারা রকেট বানাতে পারে তারা বলে কি দাদা আমার একটা রকেট পাঠিয়ে দাও না ওখানে, তো পাঠিয়ে দেয়। তো ঠিক সেরকমই ইউরোপিয়ান যে সমস্ত দেশগুলো ছিল তারা তখন সবাই তার এক্সপার্ট ছিল না, তখন তারা সবাই মিলে আসলো, এসে পর্তুগাল আর স্পেনকে ধরলে এরকম ব্যাপার, দাদা আপনারা তো খুব এক্সপার্ট জাহাজ ফাহাজ বাণিজ্য দেখতে পাচ্ছি, তো আপনারা তো শুনছি নাকি ভারতের খোঁজ করতে যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে যদি খোঁজ হয় আমাদেরকেও রাস্তা ফাট জানিয়ে দেবেন, আমরাও আস্তে আস্তে যাবো, বাণিজ্য করবো, দু পয়সা আমরাও কামাবো, ঠিক আছে, আর আপনারা যদি ওখান থেকে মশলাপাতি নিয়ে আসেন তো আমাদের কম পয়সা একটু দেবেন। বলছে হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক আছে, তো আমরা স্পন্সর করছি কিছু টাকা, আপনারা জাহাজে যাবেন যেহেতু প্রচুর খরচাপাতি রয়েছে, তাতে আমরা স্পন্সর করছি, ঠিক আছে খুব ভালো কথা। ওকে, তো এরা দুইজন দেশ ঝাঁপিয়ে পড়লো কোথায়, ভারতের সন্ধানে। আচ্ছা, আস্তে আস্তে তোমার প্রথম, আচ্ছা এইখানে একটা কথা বলি, তো প্রথম আসা শুরু করেছিল কে, পর্তুগাল একজন নাবিক ছিল, তার নাম হচ্ছে তোমার বার্থোলোমিউ দিয়াজ। কে, বার্থোলোমিউ দিয়াজ, বার্থোলোমিউ দিয়াজ, একে ছিল পর্তুগাল। কত সালে, 1487, 1487 এ প্রথম যাত্রা শুরু করলো, কোত্থেকে, তোমার পর্তুগিজ থেকে যাত্রা শুরু করলো, কোথায় যাবে, ভারতের সন্ধানে। জাহাজ ফাজ নিয়ে একদম পুরো খাবার দাবার বেঁধে টুক 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 করে চলতে শুরু করলো, চলতে 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 এই আফ্রিকার এই জায়গাটা চলে এসেছিল। এইখানে না একটা তোমার এটাকে এই জায়গাটাকে বলা হচ্ছে তোমার কেপ। কেপ মানে হচ্ছে তোমার এই সমস্ত যে সমস্ত সরু যে জায়গাগুলো হয় না, বলে কেপ, ঠিক আছে। এই জায়গাটা আসলো, এই জায়গাটা আসার পর না প্রচুর ঝড় জল শুরু হয়ে গেছে। এ জানে, এ বুঝতে পেরে, মানে এর কাছে কম্পাস ফেলে জানে যে আরো যদি আমি এদিকে যাই, ইস্ট বরাবর যদি যাই আমি ভারতকে খুঁজে পাবো, কিন্তু এর আর যাওয়া সম্ভব হয়নি, কারণ এত ঝড় জলে না এ পুরো জাহাজ ফাজের উল্কি যায় অবস্থা। তো যেহেতু ও নিজে জানতো যে এইদিকে যাওয়ার পরেই তোমার ওই ভারতের পাবো, সেহেতু ওই জায়গাটার ওর নাম দিয়েছিল কি, কেপ অফ গুড হোপ। গুড হোপ, হোপ মানে কি, আশা, বোঝা গেল, কেপ অফ গুড হোপ, মানে এখান থেকে একটা গুড হোপ, ভালো আশা, মানে এখান থেকেই আমরা ভারতে খোঁজ পেতে পারি, এরকম একটা জায়গা, ওই নামটা দিয়েছিল কি, কেপ অফ গুড হোপ, উত্তম আশা অন্তরীপ, ঠিক আছে, গুড মানে উত্তম, হোপ মানে আশা, উত্তম আশা অন্তরীপ, মানে এখান থেকেই ভারতের সন্ধান পাওয়া যেতে পারে। তো এরপরে ওরা আর এগোয়নি, ঠিক আছে, ও আবার ঘুরে চলে গেছিল। ঘুরে যাওয়ার পর পর্তুগালের যে সমস্ত রানী ছিল তাকে তোমার সমস্ত যা যা এসেছে যে এই জলপথে যে আসার সময় তো পুরো তো ইয়ে করছে, ম্যাপ বানাতে বানাতে আসছে না, তো পুরো ডিটেলস দিয়ে দিল যেরকম ব্যাপার, আমি গেছিলাম কিন্তু আমি জানি ওখান থেকে আর কিছুটা গেলেই তোমার পাওয়া যাবে, ভারতের সন্ধান পাওয়া যাবে, কিন্তু আমি আর যেতে পারিনি। ঠিক আছে, খুব ভালো কথা। নেক্সট একজন আসলো, খুব তোমার রাজার দরবারে আসলো একজন, কে, তার নাম হচ্ছে তোমার ভাস্কো ডা গামা। একদম পুরো কুল চলে আসলো, আমি যাব, নেক্সট কে যাবে, আমি আমি ভারতকে খুঁজে আনবো, সরি, তো বললো কি আমি খুঁজে আনবো ভারতকে, বলো ঠিক আছে খুব ভালো কথা, যাও। ও তোমার যাত্রা শুরু করলো কবে, এর ঠিক 10 বছর পরে। কি, ভাস্কো ডা গামা, ভাস্কো দা গামা, কত সালে, 10 বছর যোগ করো, 1400,
97। যাত্রা শুরু করলো থেকে পর্তুগাল থেকে যাত্রা শুরু করে দিল। আস্তে 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 ও ঠিক এই জায়গাটা এসে পৌঁছে গেল। এই জায়গাটা পৌঁছা এই পর্যন্ত ম্যাপেই চলে এসছে, তাই না? আর আসতে কোনো সমস্যা হয়নি, কিন্তু এখানে আসার পর ও ভাবছে কি করব, কোন দিকটায় যাব, এই দিকটায় গেলে তো মনে হচ্ছে ভারতকে পাবো। এই চিন্তা ভাবনা করতে 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 একটা লোকের সঙ্গে দেখা হয়ে গেছে। লোকটার নাম হচ্ছে আব্দুল মাজিদ। কি নাম? আব্দুল মাজিদ। আব্দুল মাজিদ এ হচ্ছে একজন গুজরাটি ব্যবসায়ী। ঠিক আছে, এই গুজরাট থেকে ব্যবসা বাণিজ্য কোথায় করতে গেছে? আফ্রিকায় বাণিজ্য করতে গেছে। ঠিক আছে, ওর সঙ্গে দেখা হয়ে গেছে। এও মার্চেন্ট, ও মার্চেন্ট। আর এই কি করতো, তো ভাস্কো দা গামা কি করতো, এখানকার তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ কি জানতো, তোর সঙ্গে কথা বলেছে এরকম ব্যাপার। কাহা সে আইও ভাইয়া। আব্দুল মাজিদ তো দেখেছে ফর্সা লোক, মানে ইউরোপিয়ানরা তো একদম পুরো ফর্সা টুকটুক হয় না, দেখছি কোন 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 গ্রহ থেকে এসছে রে, কাহা সে আইও। বলছে हम लोग तो यूरोप पुर्तगाल से आए भाई, कहाँ जाना है? हम लोग यहाँ पे सोने का चिड़िया बोल के एक है ना, देश है ना, भारत है ना, उधर जाना है। हाँ उधर जाना है, वो तो हम लोगों का घर है, चलो चलो मैं दिखाती हूँ रास्ता। তো বলছে আব্দুল মাজিদ সঙ্গে করে নিয়ে কোথায় চলে গেছে? তোমার ভারতবর্ষের রাস্তা। বলছে ঠিক আছে চলো, আমি আমার জাহাজ নিয়ে আসছি। আব্দুল মাজিদ বলছে তুমি আমার পিছু পিছু আসো, ফলো করো। তো দুজন এরকম ভাবে তোমার এই কি ভাস্কো দা গামা ফলো করতে 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 কোথায় এসে পৌঁছালো? এই গুজরাটে, এই তোমার সরি কালিকট বন্দর এসে পৌঁছালো। কত সালে? 1498। এর ঢোকার সময়তেই কি করবে বলে, মে আই কাম ইন? ইয়েস কাম ইন। তো কবে পৌঁছেছিল? মে মাসে। মনে থাকবে, মে আই কাম ইন, মে। তো 1498 সালে মে মাসে কোথায় পৌঁছেছিল? কালিকট বন্দরে পৌঁছেছিল। কালিকট বন্দরের তখন ওখানকার যে রাজা, লোকাল রাজাকে রাজা বলা হতো, কি বলতো? জ্যামোরিন। কি বলতো? জ্যামোরিন। জ্যামোরিন। তো জ্যামোরিন দেখলো যে রে বাবা কে এসছে রে, জাহাজে বড় বড় জাহাজে করে, সাদা সাদা লোক, এ তো আমাদের দেখানকার লোক না, এ কোথা থেকে আসছে? তখন পরিচয় দিল এরকম ব্যাপারে, পর্তুগাল থেকে এসছি, পর্তুগালের তোমার রাজা ওখানে চিঠি পাঠিয়েছে, হ্যাঁ যেরকম ব্যাপার, যাও ভারতবর্ষে ঘুরে আসো। ও দেখালো, দেখে খুব খুশি হয়ে গেল, যেমন খুশি হয়ে গেছে, বিদেশ থেকে এসে প্রথম পুরো আপ্যায়ন করলো এবং বললো বলো কি দাবি তোমার? বলে এরকম ব্যাপার, আমরা বাণিজ্য করতে এসেছি, এখান থেকে তোমার কিছু মশলাপাতি নিতে চাই। বল তাই মশলা? ঠিক আছে কোনো ব্যাপার নেই, আরামসে তুমি কেনাকাটি করো এখান থেকে। ও দেখিয়ে দিল, আচ্ছা ওই মুসিদ ভাইয়ের দোকান থেকে মশলা নেবে, তোমার কি নেবে? গোলমরিচ নেবে, ওখান থেকে তোমার দারচিনি নেবে, হ্যাঁ ফটিক ভাইয়ের দোকান থেকে বিভিন্ন রকম যে মশলাপাতি হয় এরকম বলে বলে দিল, এবং আরামসে প্রচুর পরিমাণে মশলাপাতি কিনলো। ঠিক আছে, তো যাওয়ার সময় এত মশলাপাতি কিনেছে, ওদের জাহাজ নিয়েছে, জাহাজে ধরছিল। তখন জামরিনকে বলছে মশলাপাতি বেশি হয়ে গেছে, আর দুটো জাহাজ ধরে ভালো। তো ও ঠিক আছে, জাহাজের ব্যবস্থা করে দিল। দিয়ে কি করলো, ভাস্কো দা গামা আবার তোমার জিনিসপত্র নিয়ে চললো কোথায়? ইউরোপে। ইউরোপে গিয়ে যখনই গেল তো পুরো একদম রয়্যাল এন্ট্রি। ঠিক আছে, আজকালকার ভিডিওতে দেখো না যেরকম ভাবে তোমার আইএস দের এন্ট্রি ঘটে, ঠিক সেরকম একদম এন্ট্রি নিয়েছে, মালা টালা, গাঁদার মালা টালা পরি, একদম বিশাল ব্যাপার, ভারতকে খুঁজে নিয়ে এসছে ভাই। যাই হোক, মিডিয়া ফিডিয়া বিশাল ব্যাপার, তখনকার দিনে মিডিয়া আজকালকার মতো না, যাই হোক তখনকার দিনে যে সমস্ত মিডিয়া ছিল সেরকম ভাবে বিশাল ব্যাপার, পুরো ইউরোপীয় নাম ছড়িয়ে গেল, কে? ভাস্কো দা গামা কোথায় ঘুরে এসছে? ভারতবর্ষে ঘুরে এসছে। খুব ভালো কথা। ওখানে গিয়ে পুরো হোলসেলে মাল বেচা শুরু করলো। যা বিক্রি করেছিল, যা এখান থেকে যা কিনে নিয়ে গিয়েছে ইউরোপের মার্কেটে বিক্রি করার পর কত পার্সেন্ট লাভ হয়েছে জানো? 60 টাইমস, 60 গুণ লাভ করেছিল। ঠিক আছে, যা নিয়ে গেছিল কিনে 60 গুণ, 60% নয়, 60 টাইমস লাভ করেছিল। ঠিক আছে, তো এরপর যখন ও বাণিজ্য করতে গেল, আস্তে 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 ইউরোপিয়ান আরো আমরা দেখবো পরপর পরপর বিভিন্ন রকম তোমার বিভিন্ন দেশের ব্যবসায়ীরা আস্তে আস্তে আসবে, সেগুলো আমরা দেখবো। তাহলে আমরা প্রথম দেখলাম কারা আসলো? পর্তুগাল আসলো। এরপর আমরা দেখবো আস্তে আস্তে কারা আসবে? ব্রিটিশ আসবে। ডাচ আসবে। ঠিক আছে, এরকম আস্তে 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 প্রত্যেকে আসবে, এবং আস্তে আস্তে তোমার ইন্ডিয়াতে প্রত্যেকে ব্যবসা করবে। তারপর আমরা দেখবো যে এদের মধ্যে আবার ইউরোপিয়ানদের মধ্যে ইন্টারনেটে প্রচুর যুদ্ধ হবে, হওয়ার পর শেষ পর্যন্ত ব্রিটিশরা টিকে থাকবে এবং তারা ভারতবর্ষে একটা সময় কলোনাইজেশন শুরু করবে। ঠিক আছে, তো আমরা এভাবে আস্তে আস্তে এগোবো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।